প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি আজকে তৃতীয় ক্লাস নিচ্ছি কাজ, শক্তি, ক্ষমতা থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আজ আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে কি কোনো বস্তুর বা কোনো পার্সন বা কোনো একটা সিস্টেমের কাজ করার যে সামর্থ্য, সেই সামর্থ্যকেই শক্তি বলে। অর্থাৎ কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক কাজের এককের মতোই শক্তির এসআই একক আমরা জানি জুল। শক্তির এসআই একক হচ্ছে জুল। শক্তির এসআই একক জুল। যেহেতু কাজের একক এবং শক্তির একক একই, শক্তির মাত্রাটাও কাজের মাত্রার মতোই। আমরা কাজের মাত্রা জানি কি, আর মাত্রা অবশ্যই তৃতীয় বন্ধনীর মধ্যে দেখাতে হয়। তো কাজের শক্তির মাত্রা ই সমান সমান আমরা বলতে পারি কাজের মাত্রা কি ছিল, এম এল টু দ্য পাওয়ার 2 টি ইনভার্স 2। এই ছিল কাজের মাত্রা। কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই। শক্তির অনেক প্রকার রয়েছে, তার মধ্যে আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক বা নিউক্লিয় শক্তি। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি হতে পারে? যান্ত্রিক শক্তি সাধারণত দুই ধরনের হয়, গতিশক্তি আর হলো স্থিতিশক্তি। গতিশক্তি এবং স্থিতিশক্তি নিয়ে আমরা আরও কথা বলবো। যান্ত্রিক শক্তি হচ্ছে কি কোনো বস্তুর গতি প্রকৃতি নিয়ে এবং তার স্থিতি নিয়ে যে শক্তি তৈরি হয় সেগুলো হচ্ছে যান্ত্রিক শক্তি। তাপ শক্তি, তোমরা জানো যে তাপ শক্তি, তাপ এক প্রকার শক্তি এবং তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, যেমন বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সূর্যের তাপ আমাদের অনেক কাজে লাগে। এভাবে তাপ শক্তি কাজ করে। শব্দ শক্তি, শব্দ শক্তিও অনেক কাজের, যেমন আমরা মেডিকেল সায়েন্সে শব্দ শক্তিকে ব্যবহার করি। শব্দ শক্তি হচ্ছে শব্দ শক্তি দিয়ে যেমন আলট্রাসাউন্ড করা হয়, এটা এক প্রকার শব্দ ইউজ করা হয়। এছাড়া আরও অনেক ধরনের শব্দ, আমরা লাউড স্পিকার ইত্যাদি ইত্যাদি, এখান থেকেও অনেক শক্তির কাজ করে থাকি। আলোক শক্তি, আলো এক প্রকার শক্তি আমরা জানি, কারণ আলোক শক্তির ফলে ইলেকট্রন মুভ করে। তোমরা জানো সৌরশক্তি, সৌরশক্তি থেকে যে আলো থেকে যে আমাদের শক্তি কনভার্ট করে আমরা ইলেকট্রনের মুভমেন্ট থেকে যে তড়িৎ প্রবাহ পাই, আমরা এটাকে সৌরশক্তিই বলি সাধারণত, সোলার এনার্জি, সেগুলো হচ্ছে আলোক শক্তি। এছাড়া আরও অনেক ধরনের শক্তি রয়ে গেছে। চৌম্বক শক্তি, চৌম্বককে ব্যবহার করে আমরা যে শক্তি পাই সেটা হচ্ছে চৌম্বক শক্তি। বিদ্যুৎ শক্তি সম্পর্কে অবশ্যই জানো, বিদ্যুৎ হচ্ছে কি, যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা দৈনন্দিন জীবনে যে কার্যক্রম করে থাকি এটা হচ্ছে বিদ্যুৎ শক্তিরই ফল। রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি অনেক কাজে লাগে। রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক যে পদার্থ রয়ে গেছে সেই পদার্থ থেকে আমরা যে শক্তি পাই সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। এরপরে আসছে পারমাণবিক শক্তি, অর্থাৎ কোনো পরমাণুর ভিতরকার যে নিউক্লিয়াস বা পরমাণু, সেই পরমাণু থেকে, এটাকে আবার নিউক্লিয় শক্তিও বলি, সেই পরমাণু থেকে যে বা নিউক্লিয়াস থেকে যে শক্তি পাই সেটা হচ্ছে পারমাণবিক বা নিউক্লিয় শক্তি। এই পারমাণবিক এবং নিউক্লিয় শক্তি এটা কিন্তু খুবই
আপডেট একটা বিষয় পদার্থবিজ্ঞানের, সেটা হচ্ছে যেমন পারমাণবিক বোমা সহ আরও যে কালচার বর্তমান বিশ্বে রয়ে গেছে, সেগুলো হচ্ছে পারমাণবিক বা নিউক্লিয়ার শক্তি। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুই ধরনের হয়। একটা হলো কি গতিশক্তি, আর হলো স্থিতি বা বিভব শক্তি। গতিশক্তিকে আমরা বলি কাইনেটিক এনার্জি, এটাকে আমরা কে বা শুধুমাত্র কে দিয়েও প্রকাশ করা যায়। স্থিতিশক্তি বা বিভব শক্তিকে বলি পটেনশিয়াল এনার্জি। এই পটেনশিয়াল এনার্জিকে আবার ইপি বা পি দিয়েও প্রকাশ করা যায়। তাহলে গতিশক্তি কি? কোনো বস্তু গতিশীল থাকার কারণে, একটা বস্তু গতিশীল, এই গতিশীল থাকার কারণে যে শক্তি অর্জন করে বা যে পরিমাণ কাজ করে, অর্থাৎ দেখো কাজ করার সামর্থ্য, এই কাজ করার সামর্থ্যই কিন্তু শক্তি। আমরা আগেই জানি যে পরিমাণ কাজ করে কি জন্য? গতিশীল থাকার কারণে। তাহলে আমরা যে শক্তি অর্জন করলো, গতি থাকার কারণে যে শক্তি অর্জন করলো, তাকেই আমরা বলবো গতিশক্তি। গতিশক্তির রাশিমালা। রাশিমালা বের করার আগে আমরা একটা বস্তু ধরে নিলাম যে একটা বস্তুর ভর হচ্ছে এম ভরের একটা বস্তু, এফ ধ্রুব বল প্রয়োগ করা হলো এবং এক্স অক্ষের দিকে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে সরণটা সেদিকেই ঘটবে। সরণের শুরু থেকে আমরা ধরে নিলাম সরণ এক্স নট, একটা সময় টি সময়ে সরণ হলো কত? এক্স। তাহলে শুরুতে সরণ এক্স নট ধরে নিলাম, শেষে এক্স নট, এবং শুরুতে বেগ ধরে নিলাম 0, শেষে অর্থাৎ টি সময়ে বেগ ভি ধরে নিলাম। এই ধারণার উপরে, ধরে নেওয়ার উপরে আমরা একটা রাশিমালা যদি বলি, সে রাশিমালা থেকে আমরা কৃত কাজ যা পাই, কৃত কাজ ডব্লিউ সমান হচ্ছে, আমরা এখানে লিমিটেশন বলে দিয়েছি আগেই যে স্টার্টিং এ তোমার সরণ হচ্ছে এক্স নট, টি সময়ে সরণ হচ্ছে এক্স। এই লিমিটেশনে আমি যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ক্ষুদ্র সরণের জন্য আমরা যদি ধরে নেই একটা ক্ষুদ্র সরণ, আমরা ধরে নিলাম ডিএক্স এবং এই সময়টা হচ্ছে ডিটি। সেক্ষেত্রে যদি এরকম সরণ হয়, আর সেক্ষেত্রে তাহলে বেগ কত হবে? বেগও হবে ডিভি। তো এই ক্ষুদ্র সরণের জন্য আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা পুরো বিষয়টার, পুরো সরণের যে কাজ তা পাবো। তো সেক্ষেত্রে আমি এটা পাই কত? আমরা এফ বল প্রয়োগ করেছিলাম, এফ ইন্টু তাহলে কত সরণ ঘটলো? ক্ষুদ্র সরণ ডিএক্স, এই লিমিটেশনে। আবার আমরা এফ সমান সমান কি জানি? এফ হচ্ছে বল, আর বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা জানি, যেখানে এ হচ্ছে কি ত্বরণ। এই ত্বরণকে আবার আমরা যদি ব্যবকলনীয় আকারে লিখতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি যে ত্বরণ এই ইকুয়াল, আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি কি যে ডিভি বাই ডিটি, অর্থাৎ কি বেগ বৃদ্ধির হার, বেগ পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। এইবার আমরা আবার বেগ কি, তাহলে বেগের ক্ষেত্রেও আমরা যদি ব্যবকলনীয় আকারে যদি বলতে চাই যে ভি ইকুয়াল টু, আমরা জানি সরণের হারকে হচ্ছে বেগ বলে। তো সরণ কতটুকু? ডিএক্স। কোন সময়ে? ডিটি সময়ে। তাহলে সরণের হারকে, অর্থাৎ টি সময়ে সরণের হার হচ্ছে বেগ। এই ত্বরণকে আমরা যদি এভাবে লিখি যে কি বলে তোমার ডি ভি বাই হচ্ছে ডিএক্স ইন্টু ডিএক্স বাই হচ্ছে ডিটি। দ্যাট মিনস আমি লব এবং হরকে ডিএক্স দ্বারা যদি গুণ করে দেই, লব এবং হরকে দেখো, লব এবং হরকে আমি ডিএক্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই যে অপশনটা পেলাম যে ডিএক্স বাই ডিটি, এই ডিএক্স বাই ডিটি আমরা কি পেলাম? আবার বেগ। তাহলে এই সম্পর্কটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডি
ভি তো আছেই, ডিএক্স বাই ডিটি এটাকে আমরা বলবো ভি, তাহলে ইন্টু কি ডিভি, তাহলে ভি এখানে চলে আসলো, তাহলে ভি ডিভি আমি লিখতে পারি বাই হচ্ছে কি ডিএক্স। তাহলে এই সমীকরণটাকে আমি এভাবে লিখতে পারি যে এ ডিএক্স ইকুয়াল টু ভি ডিভি। আর এই প্রয়োজনটা আমার কেন হলো, এখানে আমি সমীকরণটাকে এফ এর মান যদি বসাই এখানে, তাহলে এক্স নট থেকে এক্স, এফ এর মান কত আমি পেলাম এম এ, তাহলে এম ইন্টু এ ইন্টু ডিএক্স। দেখো এ ডিএক্স, এটা আমি সমীকরণ নাম্বার যদি 1 দেই, 1 নং সমীকরণ, তাহলে এই 1 নং সমীকরণ থেকে আবার আমরা এভাবে লিখতে পারি 1 নং সমীকরণকে, যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে, যখন আমরা এই লিমিটেশনকে চেঞ্জ করব, অর্থাৎ এই এ ডিএক্সের জায়গায় আমি ভি ডিভি বসাবো, তখন আমার কি হলো ভিতে কনভার্ট হয়ে গেল। তখন আমি বেগ 0-তে কত ছিল, অর্থাৎ সময় যখন 0 ছিল তখন বেগ ছিল 0, সময় যখন টি তখন বেগ হলো ভি, এই লিমিটেশনে চলে যাব। তখন আমি লিখব ভি নট থেকে, সরি 0 থেকে, অর্থাৎ ভি তখন 0 আমি ধরে নিয়েছি, 0 থেকে ভি, এই লিমিটেশনে এম ইন্টু ভি ডিভি, এই সম্পর্কটাকে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো, দেখো ভি ডিভি, এটা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী তোমাদের শেখানো হয়েছে আগেই, আমরা লিখতে পারি হচ্ছে এম ইন্টু, এখানে কি পাই ভি স্কোয়ার বাই হচ্ছে 2, আর লিমিটেশন কত ছিল ভি 0 আর ভি, অর্থাৎ 0 থেকে শেষ বেগ ভি পর্যন্ত এই লিমিটেশনে। সেক্ষেত্রে এটাকে আমরা ফাইনালি লিখতে পারি কত, হাফ, অর্থাৎ এই 2টা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আর আমরা সংজ্ঞা থেকে জানি কি, যে কৃত কাজ, দেখো কৃত কাজই হচ্ছে কি তার গতিশক্তি। তাহলে কৃত কাজই যদি গতিশক্তি হয়, তাহলে আমরা গতিশক্তিকে আমরা ই কে যদি বলি যে ই কে ইকুয়াল টু, তাহলে কি হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা বলতে পারি যে কৃতকাজ যদি গতিশক্তি হয় তাহলে কৃতকাজই হচ্ছে কি গতিশক্তি ই কে, আর তা কত পেলাম হাফ ইন্টু এম ভি স্কোয়ার, অর্থাৎ ভর ইন্টু বেগের বর্গ। এরপর শিক্ষার্থীরা দেখো যে স্থিতিশক্তি বা বিভব শক্তি, আমি যান্ত্রিক শক্তির যে 2টা রূপ বলেছিলাম তার আর একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। এই স্থিতিশক্তি বিভব শক্তি কি, দেখো বস্তুর অভ্যন্তরীণ বা অবস্থানের পরিবর্তনের কারণে তাতে শক্তি বিদ্যমান থাকে বা শক্তি অর্জিত হয়। একটা হলো কি অভ্যন্তরীণ, বস্তুর অভ্যন্তরীণ ক্রাইটেরিয়া বা অভ্যন্তরীণ যে গুণাগুণ সেই অবস্থার কারণে, অথবা একটা বস্তু এক অবস্থানে ছিল আর এক অবস্থায় গেল, এই অবস্থানের পরিবর্তনের কারণে তাতে যে শক্তি বিদ্যমান থাকে, আর সেই শক্তিটা কি করে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাই হচ্ছে বিভব শক্তি। এটা আমি যদি তোমাদের উদাহরণ দিতে চাই, সেটা যেমন ধরো একটা বস্তু টেবিলের নিচে ছিল, তুমি ওটাকে টেবিলের উপর উঠালে, টেবিলের উপর ওঠানোর পর ওটাকে যদি আমি আবার ছেড়ে দেই তাহলে কি হবে, এটা গতিশক্তি প্রাপ্ত হবে। কোথা থেকে আসলে এই গতিশক্তি, এটা হচ্ছে ওই বস্তুটার মধ্যে যে সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি যে সঞ্চিত ছিল, আমি জি এর বিরুদ্ধে অর্থাৎ বিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ করেছি, সেই কাজটাই কি হলো, সেই স্থিতিশক্তি অর্জিত হলো, সেই স্থিতিশক্তি আবার কি হলো গতিশক্তিতে পরিণত হলো। এই হচ্ছে একটা উদাহরণ হতে পারে। স্প্রিংয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা স্প্রিংকে তুমি টেনে একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসলে, আবার এটার যে স্থিতিস্থাপকতা যে ধর্ম, এই স্থিতিস্থাপকতা ধর্মের কারণে আবারও আগের জায়গায় ফেরত যাবে। এই যে আগের জায়গায় ফেরত যাওয়ার যে প্রবণতা বা যে যাওয়া, এটাই হচ্ছে মূলত স্থিতিশক্তি বা গতিশক্তি, যা স্প্রিংয়ের মধ্যে
সঞ্চিত অবস্থায় ছিল পূর্বের কাজের দরুন। তো অভিকর্ষ বিভবের এটা বিভব শক্তি দুই ধরনের হয়, একটা হলো অভিকর্ষজ বিভব শক্তি, আর একটা হচ্ছে স্প্রিংয়ে সঞ্চিত শক্তি বা স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। তো অভিকর্ষ বিভব শক্তি থেকে আমরা সহজেই বলতে পারি যে একটা বস্তু, আমি যে উদাহরণটা এইমাত্র দিলাম, যে একটা ভূপৃষ্ঠ থেকে যদি কোনো একটা বস্তুকে এইচ উচ্চতায় ওঠানো হয়, ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমি এইচ উচ্চতায় ওঠালাম, তাহলে এখানে কি হলো? এখানে আমি বল প্রয়োগ করলাম, তো অবশ্যই বল প্রয়োগ করার ফলে বস্তুটা উপরে উঠলো, আর সেই বল এখন কি করবে? নিচের দিকে ক্রিয়া করবে, হলো কি? অভিকর্ষ ত্বরণ। আর এখানে যদি বল এফ ক্রিয়া করে আর এই বস্তুটার ভর যদি এম হয়, তাহলে আমি এফ সমান সমান বলতে পারি এম জি, ঠিক না বন্ধুরা? আর কৃত কাজ তাহলে কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু, আমি যেহেতু জানি যে এফ ইন্টু সরণ, সরণ মানে কি এখানে উচ্চতা, তাহলে আমি সহজেই বলতে পারি যে এম জি ইন্টু এইচ, অর্থাৎ এম জি এইচ। এটা হলো মহাকর্ষ অভিকর্ষ বলের দ্বারা যদি যে বিভব শক্তি হয় সেটা। এখন আমরা যেহেতু বলেছি যে কৃত কাজের কাজ করার সামর্থ্য বা কৃত কাজই হচ্ছে শক্তি বা বিভব শক্তি, সেই বিভব শক্তিকে আমরা আগে ইপি দিয়ে প্রকাশ করেছি বা পটেনশিয়াল এনার্জি, সেটাকে আমরা বলতে পারি যে ইপি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। দেখো এবার দেখো স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তিটা কেমন? যদি আমি একটা স্প্রিংকে এভাবে রাখা একটা স্প্রিং, ঠিক এটাকে যদি আমি একটা টেনে বর্ধিত করলাম এই পজিশনে, আগে এখানে ছিল, এই দূরত্বটা আমি বর্ধিত করলাম। কতটুকু বর্ধিত করলাম? আগে ধরে নিলাম এখানে এক্স নট ছিল বা এক্স ইকুয়াল টু 0 ছিল। আমরা একটা নির্দিষ্ট সময়ে এটাকে টেনে এক্স পজিশনে নিয়ে গেলাম, অর্থাৎ এই ডিস্টেন্সটা এক্স হলো। আগে 0 ছিল, পরে এক্স হলো। এখন এখানে তাহলে ক্ষুদ্র সরণ হবে একই নিয়মে। আমি যদি এই ক্ষুদ্র সরণটাকে আমি যদি বলি ডিএক্স, এবং এটা কতটুকু সময়ে? ডিটি সময়ে, আর এই সরণটা কতটুকু হলো? টি সময়ে। তাহলে এই শর্তের উপরে, অর্থাৎ একটা স্প্রিংকে আমি যদি টেনে এখানে নিয়ে আবার ছেড়ে দেয়, এর স্থিতিস্থাপকতা ধর্মের জন্য কী করবে? আবার আগের জায়গায় চলে আসবে, তাই না? তাহলে এই যে টেনে নেওয়ার পরে আগের জায়গায় আসার যে প্রবণতা, এটাই হচ্ছে স্থিতিশক্তি এর মধ্যে সঞ্চিত হয়েছে, সেই সঞ্চিত স্থিতিশক্তি। এটাকে আমরা যদি এখন হিসাব করি, আমরা এদিকে টেনে ছেড়ে দিয়েছি, টেনটা কতটুকু ছিল? বল এফ। এই বলটা যেহেতু এদিকে ক্রিয়া করছে, সরণ কোন দিকে হয়েছে? বল, এখন বল ক্রিয়া করবে তার বিপরীত দিকে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এফ হচ্ছে কি, আমরা যেহেতু আমরা জানি যে প্রত্যয়নী বল হচ্ছে কি, এই যে বলটা আমি প্রয়োগ করলাম, এই প্রত্যয়নী বল বা এই বল ধ্রুব বল, এই ধ্রুব বলটা হচ্ছে তোমার এর প্রসারণের সমানুপাতিক। কতটুকু প্রসারিত হলো তার সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক আমি বলতে পারি কি এক্স, এবং এটা যেহেতু বিপরীত দিকে টান অনুভব করে বা বিপরীত দিকে কাজ করার সামর্থ্য অর্জন করে, এই জন্য এটাকে আমরা মাইনাস দিয়ে, ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সমানুপাতিক চিহ্নকে যদি উঠায় দেই, সেক্ষেত্রে আমি কী পাবো? যে এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। এই মাইনাসটা হচ্ছে কি, বিপরীতমুখী বল অনুভব করে প্রত্যয়নী বলের কারণে, এজন্য। এখন ঠিক তোমাদের যে ক্ষুদ্র সরণের জন্য যে নিয়মে আমি গতিশক্তির ক্ষেত্রে বিভব শক্তির আগে যে তোমাদের যে আলোচনাটা করলাম, যান্ত্রিক শক্তির ক্ষেত্রে যে গতিশক্তির যে রাশিমালাটা আমি দেখালাম, ঠিক একই নিয়মে আমি যদি এখান থেকে কাজ ডাব্লিউ ইকুয়াল টু বের করতে চাই, তাহলে আমি লিমিটেশন যদি দেখি যে 0 থেকে এক্স, এই লিমিটেশনের মধ্যে এফ সমান সমান আমি সরাসরি লিখবো হচ্ছে কে এক্স। তাহলে কে এক্স ইন্টু ডিএক্স, ক্ষুদ্র সরণ। এই লিমিটেশনে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি পাই কে ইন্টু কি এক্স স্কোয়ার বাই হচ্ছে 2, আর লিমিটেশনস হচ্ছে 0 থেকে এক্স, এই লিমিটেশনস। তো
তো সেক্ষেত্রে আমি হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পাই। আর এই কৃত কাজের যে পরিমাণ স্প্রিংয়ের জন্য, এই কৃত কাজে হচ্ছে কি আমরা জানি বিভব শক্তি বা স্থিতিশক্তি, অথবা আমি বলতে পারি যে ইপি ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এ হচ্ছে স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি শক্তি এবং শক্তির বিভিন্ন প্রকারভেদ, গতিশক্তি, বিভব শক্তি এগুলো জেনেছ। এখন গতিশক্তি নিয়ে আমরা যে সমীকরণটা পেলাম, এই সমীকরণেরই একটা গাণিতিক সমস্যা দেখো। সেটা হলো যে স্থির অবস্থা থেকে, একটা বস্তু স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট এই বস্তুটার ভর হচ্ছে কত? 40 কেজি। 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর, এখানে বল প্রয়োগ করা হলো, 2 সেকেন্ড পর কি হলো? গতি অর্জন করলো। সেই গতিটা কত? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এখন প্রশ্ন হলো যে এর উপর কি পরিমাণ কাজ করেছে, বা 4 সেকেন্ড পর, মানে 2 সেকেন্ড পরে যেহেতু 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, 4 সেকেন্ড পরে অবশ্যই বেগ অর্জন করবে। সেই বেগের জন্য এর গতিশক্তি কত, এটা তোমাদের হিসাব করে বের করতে হবে। তো ফার্স্টে আমি এখানে বলতে পারি যে যেহেতু বেগ শুরুতে ছিল, শুরুতে আমি ধরে নিলাম যে বেগ ভি নট কত? 0, স্থির অবস্থায় ছিল। সময় ছিল দুইটা সময় এখানে উল্লেখ করা হয়েছে। সেটা হলো, একটা হলো t1, আমরা ধরে নিলাম যে 2 সেকেন্ডকে আমরা ধরে নিলাম t1। আর 2 সেকেন্ড পরে বেগ কত? 2 সেকেন্ড পর বেগ আমরা ধরে নিলাম v1 কত? v1 হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড v1। আর ভর কত তাহলে? ভর আগেই আমরা অঙ্কে বলেছি যে 40 কেজি ভর। তাহলে m ইকুয়াল টু, আমি ধরে নিলাম 40, m ইকুয়াল টু 40, এখানে ধরা লাগবে না যেহেতু অঙ্কে বলা আছে 40 কেজি। ক্রিয়ারত বল যদি আমি বের করতে পারি, ক্রিয়ারত বল থেকে আমি কি পাবো? গতিশক্তি পাবো, এবং সেটা কত? 4 সেকেন্ডের জন্য। আগে আমার এই ক্ষেত্রে যে ক্রিয়ারত বল, এই বলটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এফ ইকুয়াল টু আমি বলতে পারি হোয়াট। আর এটা আমরা কিভাবে পাবো? যেহেতু দুইটা বেগের আমরা জানি, দুইটা বেগই আমরা জানি, একটা হলো 0 ছিল আর একটা, তাহলে আমরা ত্বরণের যে সংজ্ঞা, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা ত্বরণের মান বের করতে পারি। সেটা হলো ত্বরণের মান থেকে, সংজ্ঞা থেকে আমরা জানি এই ইকুয়াল টু হচ্ছে কি v1 মাইনাস হচ্ছে v0/t। দ্যাট মিনস কি বেগের পরিবর্তনের হার, বেগ কতটুকু পরিবর্তিত হলো কত সময়ের মধ্যে, সেই পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাহলে এখানে 15 মাইনাস হচ্ছে 0 বাই কত? 2 সেকেন্ড, তাই না? তো 2 সেকেন্ড, এখানে ত্বরণ কি পাবো তাহলে? 7.5। এত কি ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা ত্বরণ পেলাম। আর এই ত্বরণের জন্য তাহলে বল কত, এটা আমরা বের করতে পারবো যেহেতু আমাদের ভর জানা আছে। তাহলে এফ ইকুয়াল টু আমি গুণ করতে পারি যে 40 ইন্টু হচ্ছে 7.5। তোমরা ক্যালকুলেটর সাথে রাখবে। তো এই হিসাবটা থেকে আমরা ক্যালকুলেটর থেকে যেটা পাবো, আমরা পাই হচ্ছে 300 নিউটন পাবো। এটা হচ্ছে বল জেনে গেলাম। এখন তাহলে 4 সেকেন্ডে বস্তুর গতিশক্তি কত হবে? তাহলে 4 সেকেন্ডের জন্য আগে ওই 4 সেকেন্ডে বেগ কত ছিল সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে 4 সেকেন্ডে বেগ ভি যদি আমরা বের করতে চাই, যে ভি ইকুয়ালটা আমাদের কি জানা আছে, আমরা গতির সমীকরণ থেকে আমরা জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে v0। আমরা এখানে লিখতে পারি যে উই নো দ্যাট
ভি ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে এ টি। তো এখানে ভি নট তো 0 ছিল, আর এ কত আমরা এখান থেকে পেলাম 7.5, আর সময় কতটুকু 4 সেকেন্ড। তাহলে এর সাথে 4 সেকেন্ড আমি গুণ করে দিলে যে বেগটা পাবো তা হচ্ছে 7.5 আর হচ্ছে 4 গুণ করলে 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কত 4 সেকেন্ডের জন্য বেগ। তাহলে আমরা যেহেতু গতিশক্তির ইকুয়েশন আমরা জানি, আবার আমরা জানি গতিশক্তি সমান সমান কত, গতিশক্তি এটা আমরা কে দিয়ে প্রকাশ করেছি, তাই না? কে ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে হাফ আমরা জানি, ভর জানি 40, বেগ কত পেলাম 30 এর স্কোয়ার। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি যেটা পাবো 18 অর্থাৎ কি 18,000 জুল। শক্তির একক আমরা আগেই বলেছি জুল, আমরা সরাসরি এটা এককে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 4 সেকেন্ড পরে গতিশক্তি কতটুকু হবে তা 18,000 জুল। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে রপ্ত করতে পেরেছ। এই নিয়মের যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং পাঠ্য বই অবশ্যই দেখবে। আমরা আরেকটা অঙ্ক দেখব। অঙ্কটি হচ্ছে স্থিতিশক্তির যে অঙ্ক, যে সমস্যা, সে সমস্যা স্থিতিশক্তি বের করার। এটা হলো কি যে একটি স্প্রিংকে যদি উল্লম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে 0.5 কেজি ভর ঝুলালাম, উল্লম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে 0.5 কেজি ভর ঝুলালাম, এবং সেজন্য কি হলো স্প্রিংটা 0.2 মিটার প্রসারিত হলো। ওই স্প্রিংয়ে আমি যদি 0.5 মিটার প্রসারিত করতে চাই তাহলে কি পরিমাণ বিভব শক্তি এখানে সঞ্চিত হবে? তোমরা জানো যে স্প্রিংকে টেনে রাখলে ওখানে স্থিতিশক্তি সঞ্চিত হয়, সেই স্থিতিশক্তি আবার পরে ছেড়ে দিলে গতিশক্তি প্রাপ্ত হয়। তো এখানে 0.2 মিটার প্রসারিত হলো 0.5 কেজি ভর ঝোলানোর জন্য। তাহলে 0.5 মিটার যদি প্রসারিত করো তাহলে সেক্ষেত্রে বিভব শক্তি কতটুকু অর্জিত হবে? এখানে আমরা একটা চিত্র এঁকে ফেলতে পারি স্প্রিংয়ের। সেটা হচ্ছে এটা একটি স্প্রিং, ধরে নাও এখানে ভর চাপানো হলো। এই ভরটা কত? প্রথমে আমরা 0.5 কেজি ঝোলানো, এবং এর ফলে কি হলো এই জায়গা থেকে একটু নিচে নেমে আসলো এই ডিস্টেন্সকে আমরা ধরে নিলাম 0.2 মিটার। কিন্তু 0.5 মিটার যদি প্রসারিত করতে চাও তাহলে এখানে কি ওজন চাপাতে হবে আরও বেশি, এবং তার জন্য স্থিতিশক্তি আমরা বের করতে পারি। বা এই সময়ের এই ভর চাপানোর জন্য যে সরণ হলো, এখান থেকে যদি আমি কি বলে তোমার স্প্রিংয়ের বল ধ্রুবক বের করে নিয়ে আসতে পারি তাহলে সেই মান দিয়ে আমি বিভব শক্তি বের করতে পারি। তো এখন আমরা চলে যাই, এখানে কি কি দেওয়া আছে। যেমন ভর দেওয়া আছে m ইকুয়াল টু হচ্ছে কত 0.5 কেজি, আমরা ধরে নিলাম ভর m। প্রসারণ প্রথম ক্ষেত্রে আমি ধরে নিলাম x1 0.2 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণ আমরা ধরে নিলাম, যেহেতু এখানে বলা আছে, উল্লেখ করা আছে, আর 0.5 মিটার। আর তোমার স্থিতিশক্তি বা বিভব শক্তি এটা আমাদেরকে বের করতে হবে, ইপি ইকুয়াল টু ওয়াট। তো এখানে প্রথমে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা কি জানি? স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু, অর্থাৎ যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তা কি kx। এখানে কের ব্যাখ্যাটা ইতিপূর্বে তোমাদের দেওয়া হয়েছে মেবি, তো আমি আবারও একটু আলোচনা করতে চাই। সেটা হলো কে হচ্ছে কি, এখানে আমরা বলেছিলাম যে এফ হচ্ছে কি সরণের সমানুপাতিক স্প্রিংয়ের ক্ষেত্রে, আর এটা মাইনাস দেওয়া হয়েছিল
বিপরীত দিকে বল অনুভব করে শুধুমাত্র সেজন্য। তো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক পাওয়া যায় এফ ইকুয়াল টু কে এক্স। এই কেটা হচ্ছে বল ধ্রুবক, আর এই বল ধ্রুবকটা কিন্তু আমাদের এখন বের করতে হবে। আর এই বল ধ্রুবক বের করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তো এখানে এফ ইকুয়াল টু কে এক্স আমি বলতে পারি, তাহলে বল ধ্রুবক কে ইকুয়াল টু আমি বলতে পারি কি, তাহলে এফ বাই এক্স। এফ ইকুয়াল টু আবার আমরা জানি ভর যেহেতু দেওয়া আছে, ভর অভিকর্ষ ত্বরণ যেহেতু উলম্বভাবে রাখা বা ভার্টিক্যালি রাখা, সেক্ষেত্রে এম জি বাই হলো কি এক্স। তাহলে এম কত এখানে, এম হচ্ছে 0.5, জি কত 9.8। তোমরা জানো জি এর মান আমাদের কনস্ট্যান্ট মান, জি ইকুয়াল টু হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা আমরা এখানে বসালাম। আর সরণ ঘটলো কতটুকু, 0.2 মিটার। ক্যালকুলেটর থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমরা এই মানটা পাই 24.5 নিউটন মিটার। দেখো এখানে এককটা কেন এরকম আসলো, নিউটন পার মিটার, সরি, যেহেতু এখানে এই এককটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কেজি, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা বলি নিউটন বা বলের একক, তাহলে নিউটন। আর নিচেই তো মিটার ছিল, তাহলে নিউটন পার মিটার, এটা হচ্ছে বল ধ্রুবকের একক। তাহলে এত আমরা কী পেলাম, বল ধ্রুবক পেলাম। আর এই বল ধ্রুবক ইউজ করে আমি কি বের করব, আমাদের স্থিতিশক্তি, কাঙ্ক্ষিত স্থিতিশক্তি যেটা, সেটা বের করব। সেটা আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যে সমীকরণ বের করেছিলাম, ইপি সমান সমান আমরা কি জানি যে হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। আর এখানে এই এক্সটা হচ্ছে কতটুকু, প্রথম ক্ষেত্রে আমি যেহেতু x1 ধরেছিলাম, আমরা প্রথম থেকে একটু ভুল হয়ে গেছে, এখানে x1 আমরা বলে দিলাম, x1 এখানে x2 ধরলাম, তা না হলে এলোমেলো হয়ে যাবে যে একই এক্স। তাহলে x2 এখানে মানটা যদি আমি এখন বসাতে চাই, তাহলে এত ইন্টু আমি বলতে পারি 24.5 ইন্টু হচ্ছে এক্স কত, আমাদেরকে x2 বলা হয়েছিল 0.5 এর হোল স্কোয়ার। আর এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে যা পাবো, দেখো তোমরা ক্যালকুলেটারে হিসাব করবে, আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে এবং তোমরা কমেন্টস বক্সে উত্তরটা, যদি কোনো প্রবলেম মনে করো বা কোনো যে অঙ্কটা ভালো এখানে বোঝো নাই বা সেই জিনিসগুলো আমাকে জানাবে অবশ্যই কমেন্টস করে, কেমন? তো এখানে উত্তরটা আমরা পেলাম 3.06 জুল আমরা পেলাম। সেটা হচ্ছে এই স্প্রিংয়ের ক্ষেত্রে যদি বর্ধিত অর্থাৎ 0.5 মিটার যদি প্রসারিত করা হয়, সেক্ষেত্রে আমরা এত জুল শক্তি পাবো, বিভব শক্তি পাবো। এটাই হচ্ছে অ্যান্সার। আগামী ক্লাসে আমি তোমাদের আরও কিছু টপিক নিয়ে আসবো। তার মধ্যে একটা হলো ভরশক্তি সংরক্ষণশীল নীতি, ভরশক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য এবং এ সম্পর্কিত যে প্রবলেম আছে এবং ক্ষমতা সম্পর্কিত যে প্রবলেম আছে, এগুলো নেক্সট ক্লাসে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।